নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ শুরুটা করা উচিত ছিল অভয়া দিয়ে, কিন্তু আজ শুরুটা করছি বাংলাদেশ দিয়ে। দুটো ছবি এবং সেই দুটো ছবি আসলে বাংলার, বাঙালির এবং এই উপমহাদেশের অনেকগুলো কথা বলে দিচ্ছে, রাজ্যের কথা বলছে, দেশের কথা বলছে। সে দুটো ছবি একবার দেখাবো এবং সেই দুটো ছবিকে দিয়ে একদম শুরুটা করব। কিরকম সেই শুরুটা? এই দুটো ছবিকে আমি পিসিআরকে বলবো দুটো ছবি দেখাতে। এই দুটো ছবি আসলে আজকে সুরটা বেঁধে দেবে। হয়তো অভয়া দিয়ে আজকে শুরুটা করার কথা ছিল জবাব চায় বাংলা, কিন্তু শুরুটা করছি বাংলাদেশ দিয়ে। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তার দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। অবাধ্যতা, প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুললেই অনেক কিছু বদলায়। পশ্চিমবঙ্গ দেখাচ্ছে, বাংলাদেশ দেখিয়েছে, বাংলাদেশে হিন্দুদের জাগরণ হচ্ছে। পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের জন্য সিবিআই আসছে। প্রমাণ লোপাটের চেষ্টা হলেও প্রমাণ লোপাট করা যাচ্ছে না। এই বাংলার এই মুহূর্তে আর কোনো খবর নেই। দুটো খবর, অভয়া এবং বাংলাদেশের সংখ্যালঘুদের জেগে ওঠা, এবং দুটো খবরই ইম্পর্টেন্ট। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ দুটো খবরে, দুটোতেই জাস্টিস চাওয়ার। জাস্টিস ফর হিন্দুস, জাস্টিস ফর অভয়া। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আজ ময়ূখ অভয়া, যেখানে আজ সিবিআই তদন্ত কোর্ট দিয়ে দিল, সেখানে কেন আজ ময়ূখ বাংলাদেশ নিয়ে জবাব চায় বাংলা শুরু করেছে? এর দুটো কারণ। আজকেই এই জবাব চায় বাংলাটা বাংলাদেশের হিন্দুদের জন্য করতে হতো, তাদের স্যালিউট জানিয়ে করতে হতো। তার কারণ আজকেই বোঝা গেল ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। দু ক্ষেত্রেই, আমি পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে এবার শুধু বাংলাদেশ নিয়ে বলছি, দু ক্ষেত্রেই ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। প্রতিবাদ করলে, প্রতিরোধ গড়ে তুললে তখনই বিভিন্ন কিছু দাবি দাওয়া সেগুলো পেতে শুরু করে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ। এবং বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্টভাবে কেন এই কথাগুলো বলছি? লাগাতার আন্দোলন, লাগাতার বিদ্রোহ, লাগাতার বিক্ষোভ, লাগাতার রাস্তায় বেরোনো। প্রথমে মার খেলো, তারপর রাস্তায় বেরোলো, এবং তারপর রাস্তায় বেরিয়ে উদাত্ত কণ্ঠে একটাই কথা বাংলাদেশের হিন্দুরা বলছেন, আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, কিন্তু সমমর্যাদা নিয়ে থাকবো। এই সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবো না, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবো না। আমার দেশে আমরা থাকতে চাই, মাথা উঁচু করে আমার দেশে আমরা থাকতে চাই। এমন কিছু দাবি, যে দাবিগুলো দীর্ঘদিনের দাবি, এবার পূরণ করা হোক। শেখ হাসিনা পারেনি, মোহাম্মদ ইউনূস যদি পারে, মোহাম্মদ ইউনূসকেই হয়তো এই বাংলাদেশি সংখ্যালঘুরা ভোট দেবে। পারবে মোহাম্মদ ইউনূস? পারবে। খুব সহজ কিছু দাবি, আটটা দাবি ছাত্রদেরও নয়, 8টা দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের। এবং আজ মোহাম্মদ ইউনূস, বলছি না চাপে না পড়লে বেড়াল গাছে ওঠে না, মোহাম্মদ ইউনূস এবং তার গোটা সরকার আজ ঢাকেশ্বরী মন্দিরে, মায়ের মন্দিরে আজ গিয়ে যে বার্তা দিয়েছেন, সেটা অনেক আগে দেওয়া যেত। এবার কথা হলো, এই যে ঢাকেশ্বরী মন্দিরে মায়ের সেই ঢাকেশ্বরী সাজ, এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূস মন্দিরে বসা, খালি পায়ে মোহাম্মদ ইউনূস এবং তার বাকি মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন সংখ্যালঘুদের সাথে দেখা করার জায়গা বেছে নিলেন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। কেন? আবারও বলছি কেন? এর জন্য স্যালিউট জানাতে হবে সেই বাংলাদেশি সংখ্যালঘু মানুষদের, যাদের লড়াই, যাদের সংগ্রাম গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। তাদের 8 দফা দাবি, সেই 8 দফা দাবি এই মুহূর্তে স্ক্রিনে দেখি। বিশাল কি দাবি? মনে হয় না। বাংলাদেশি হিন্দুদের দাবি কি? দ্রুত বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন। কিসের? না বাংলাদেশি সংখ্যালঘুদের যে বাড়ি ঘরদর ভাঙচুর হচ্ছে তার যেন ফাস্ট ট্র্যাকে বিচারটা হয়, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা।
আরে এমন কি দাবি করছেন? ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য যা আইন আছে সেই একই আইন প্রণয়ন করুন না। যদি আপনি ভারতের সংখ্যালঘুদের জন্য গলা ফাটান, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটান না, সংখ্যালঘু মন্ত্রক গঠন করুন। আমাদের দেশে কেন আজ জরুরি ছিল এদের হয়ে গলা ফাটানো, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের হয়ে গলা ফাটানো? তার কারণ জাস্টিস ফর অভয়ার প্রথম ধাপটা আমরা পেরিয়ে এসেছি। সিবিআই তদন্ত পেয়ে গেছে, বাংলার মানুষ দেখেছে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা এখনো জাস্টিস পায়নি। ভাবুন, বাংলাদেশের হিন্দুদের একটা ফাউন্ডেশন পর্যন্ত নেই। আমরা আমাদের এখানে ওয়াকফ বোর্ড দেখি, আমাদের ভারতবর্ষে আমরা বিভিন্ন হজ হাউসের মতন হাউস দেখি, কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো জিনিসের বালাই নেই। দেবোত্তর সম্পত্তি সমস্ত লুটপাট হয়ে গেছে। বাংলাদেশে হিন্দুরা 1 ছটাক জমিও বোধহয় নিজেদের দখলে রাখতে পারছে না। দেবোত্তর সম্পত্তির পুনরুত্থান, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের উপাসনালয় কেন থাকবে না? যদি আপনি ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চান বাংলাদেশের, তাহলে যদি সেখানে সংখ্যাগুরুদের উপাসনালয় থাকে, তাহলে সংখ্যালঘুদের কেন থাকবে না? এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ভারতে আছে আধুনিক সংস্কৃতি এবং পালি শিক্ষা বোর্ড। মানে বাঙালি যে একসময় সংস্কৃত পড়তো, পালি পড়তো, অর্থাৎ বৌদ্ধদের এবং সনাতনী মানুষের যে প্রিয় ভাষা পালি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এটাতে আমি পিসিআরকে বলবো থাকতে। দুর্গাপূজায় দেখুন ভালো করে, সামনে আমি দেখানোর চেষ্টা করব, দুর্গাপূজায় 5 দিন সরকারি ছুটি পায় না বাংলাদেশের হিন্দুরা। এই যে আমরা যখন আনন্দ ফুর্তি করি, বাংলাদেশে 5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন কোনো ছুটি নেই বাংলাদেশে। জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুস কি বলবো না? দুর্গাপূজায় 5 দিনের ছুটি, এবং এরপরে আবার আমি প্রথম থেকে এক ঝলক দেখে নিতে চাই। দ্রুত বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন, যখনই যা প্রপার্টি ভাঙচুর হয়ে যায় হিন্দুদের, সেগুলো যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হয়, সংখ্যালঘু মন্ত্রক গঠন করা হয়। বাংলাদেশে কোনো সংখ্যালঘু মন্ত্রক নেই, সংখ্যাগুরুদের মন্ত্রক আছে। হিন্দু ফাউন্ডেশন গঠন। আরে হিন্দুরাও তো মানুষ রে ভাই, হিন্দুদের জন্য কোনো ফাউন্ডেশন থাকবে না? দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার করা, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের উপাসনালয়, খুব কঠিন কি কিছু? আধুনিক সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ড। দুর্গাপূজায় 5 দিন সরকারি ছুটি, বিশাল কিছু বলেনি। সংখ্যালঘুরা যে কোনো দেশে বিশাল কিছু দাবি করে না। মোহাম্মদ ইউনূসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবারও বলছি, মোহাম্মদ ইউনূস আজ ঢাকেশ্বরী মন্দিরে গেলেন। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মোহাম্মদ ইউনূস এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই বার্তাটা তো আগে দেননি মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস প্যারিসে বসে, বিদেশে বসে, যখন হিন্দুদের বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছিল, একমাত্র রিপাবলিক বাংলা চিৎকার করে গেছিল পাশের দেশের সংখ্যালঘুদের জন্য। মোহাম্মদ ইউনূস কিচ্ছু কথা বলেননি। আর জামাতি, বিএনপি মিন 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 করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। এখনো অনেকে চিরবির 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 করছে। তারা ভেবেছিলেন ময়ূক আর বোধহয় আসবে না হিন্দুদের হয়ে কথা বলতে। তারা ভেবেছিলেন হয়তো ময়ূক বাংলাদেশের সনাতনীদের জন্য আর কথা বলতে আসবে না। ময়ূক ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের জাস্টিসের জন্য। ভুলে গেছে যে পশ্চিমবঙ্গের অভয়ার জন্য ময়ূক যদি জাস্টিস চাইতে পারে, বাংলাদেশের হিন্দুদের জন্য জাস্টিস চাইছে। কারণ 1,45,00,000 মানুষ ফেলনা নয়, তাদের কেটে বাণিজ্য জলে ভাসিয়ে দেওয়া যায় না। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মাটিতে পা রাখার পরেই যে কথাটা বলেছিলেন তা হলো হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। কারণ এটা যদি তিনি না বলতেন, 1,45,00,000 মানুষ আর পড়ে পড়ে বোধহয় মার খেত না। সেদিন রাত্রেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে নেমে পড়তো। আর কতদিন মার খাবে? 24 ঘন্টা ক্যামেরা অন আছে, ফেসবুক অন আছে, কত কিছু লোকাবে, কত ভিডিও লোকাবে। কেউ যদি পৃথিবীর না দেখায়, রিপাবলিক বাংলা সনাতনীদের জন্য লড়াইটা চালিয়ে যাবে। এবং সেই ভিডিও এই মুহূর্তে বারবার আমরা দেখাচ্ছি। এত মানুষ, এরা সব সনাতনী, বাংলাদেশের সনাতনী। ভেবেছিলেন এক হাতে বাংলাদেশের পতাকা, আরেক হাতে গীতা নিয়ে তারা উদাত্ত কণ্ঠে হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীরাম, জয় জগন্নাথ বলে শাহবাগে, যে শাহবাগ আবেগের শাহবাগ, যে শাহবাগ বিপ্লবের শাহবাগ, সেই শাহবাগে দেখুন শঙ্খ হাতে। এটা গর্বের, কারণ এটা ওরা ভয় পেত। মোহাম্মদ ইউনূস এয়ারপোর্টে নামার পরে ঠিক সেদিন কি বলেছিলেন একবার শুনবো।
আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এদেরকে রক্ষা করা। বলছি না, চাপে না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই যে লাগাতার মিথ্যাচার করা, লাগাতার হিন্দুদের নাকি ঘর বাড়ি ভাঙচুর হয়নি। 5 তারিখের পর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে এলেন, তারপর থেকে হিন্দুদের নাকি বাড়ি ঘরদর ভাঙচুর হয়নি। সব মিথ্যা কথা। হিন্দুদেরকে কেউ মারেনি, সব নাকি মিথ্যা কথা। বিভিন্ন মানুষ তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বিভিন্ন সংখ্যালঘু নেতাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবং তারপর আজ মোহাম্মদ ইউনুস, আমার ভালো লাগছে এটা দেখে যে মোহাম্মদ ইউনুস একটু একটু করে রাজনীতিতে যে সবাইকে নিয়ে চলতে হয়, এটা মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন। এবং ঠিক সে কারণে আজ ঢাকেশ্বরী মন্দিরে মোহাম্মদ ইউনুস, আমি বলবো খালি পায়ে হাত জোড় করে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের নতুন যিনি প্রধান তিনি গেছেন। এবং এই ঢাকেশ্বরী মন্দির, তার ইতিহাস, সেগুলো এক পক্ষ যখন মুছে দেওয়ার চেষ্টা করছে, ঢাকেশ্বরী মন্দিরের মতন বিভিন্ন মন্দিরে যখন আক্রমণ চালানো হচ্ছে, মোহাম্মদ ইউনুসের এই যাওয়াটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সনাতনীরা ভালো চোখে দেখছেন। এবং এটাও আমি বলবো কলকাতায় বসে এটাও হয়তো হতো না যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় না নেমে যেতেন। 30-70-তে আমি যখন বলবো, আপনি দেখুন ছবিগুলো, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কখনো শাঁখ বাজাচ্ছেন, কখনো উদাত্ত কণ্ঠে মাথায় বাংলাদেশের পট্টি পড়ে বারবার বলছেন যে এই ভারতটা যেভাবে হিন্দু মুসলিম সবার, ঠিক সেরকমভাবে বাংলাদেশটাও তো তাই। বাংলাদেশের মানুষ বারবার উদাত্ত কণ্ঠে একটাই কথা বলেছেন, আমরা অন্য কোথাও যাব না, আমরা কেউ চাই না, আমরা কেউ চাই না ভারতে বা অন্য দেশে পালিয়ে যেতে। এই দেশ আমার, পূর্ববঙ্গ আমার ছিল, আমরা এত বছর ধরে এই দেশে লড়াইটা দিয়েছি, এই দেশে মাথা উঁচু করে বেঁচেছি। এবং দেখুন আজ গায়ে কাটা দিচ্ছে আমার। বিগত 3-4 দিন ধরে যত হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছেন, আরো নামবেন, আরো ছবি দেখাবো। কিন্তু এই স্লোগান যেন গোটা পৃথিবীর যত সনাতনীরা রয়েছেন, গোটা পৃথিবীর যত হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের মনের আরাম, প্রাণের শান্তি। বাংলাদেশের, ঢাকার, চিটাগংয়ের রাস্তায় এই স্লোগান, এই উদাত্ত স্লোগান, এই উদাত্ত কণ্ঠে, এই বলিষ্ঠ সুর একবার শোনাবো। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। চেষ্টা কারোর পাবেন না, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, চেষ্টা কারোর পাবেন না, চেষ্টা কারোর পাবেন না, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, চেষ্টা কারোর পাবেন না, চেষ্টা কারোর পাবেন না। আমাদের এক দফা সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং সনাতনী সম্প্রদায়ের 7 দফা দাবি রয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় সহ সংখ্যালঘু কমিশন গঠন করে এই দেশের সংখ্যালঘুদের আমাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে, এটার বিচার আমরা চাই। আমাদের যাতে ন্যায় বিচার দেওয়া হোক, এটাই আমরা চাই। যে কোনো সরকার, যে কোনো আন্দোলন, যে কোনো কিছু, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের মন্দিরে হামলা কেন, আমাদের ঘর বাড়ি কেন, যে কোনো সরকার আসে তাদের উত্থান পতন যাই ঘটুক, আমাদের উপরে আক্রমণ আমরা চাই না। এগুলো বন্ধ হোক। আমাদেরকে স্বাধীন দেশে, আমাদেরকে স্বাধীনতা চাই। আমরা একটাই কথা, আমাদেরকে নিরাপত্তা দিকে, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। এবং এত কিছু হয়ে গেল, তারপরে বিলম্বে বোধহয় একেই বলে, কিন্তু ভালো ভালো এটাই বোধহয় জাস্টিসের প্রথম ধাপ। বাংলাদেশও, পশ্চিমবঙ্গে এক ধরনের জাস্টিস ফর অভয়ার স্লোগান উঠছে, আর বাংলাদেশে স্লোগান উঠছে জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুস। বাংলাদেশি হিন্দুদের বিচার চাই। বাংলাদেশি হিন্দুরা যারা লাগাতার মার খাচ্ছে, যাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, তাদের 8 দফা দাবি যেন মেনে নেন মোহাম্মদ ইউনুস।
আজ মোহাম্মদ ইউনূস সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের সাথে দেখা করেছেন, ঢাকেশ্বরী মন্দিরে তিনি দেখা করেছেন এবং তারপর তিনি কি বলেছেন একবার শুনব। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক, একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজ ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করে, যদি না পারি আমাদেরকে দোষ দেবে, এটি হলো বিষয়। যদি না পারি তখন তাড়িয়ে দেবেন। ইউনূস সাহেব, আপনাকে তাড়ানোর জন্য বাংলাদেশের মানুষ না, হয়তো ব্যস্ত হয়ে থাকবে বিদেশের মানুষ। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, হয়তো আমেরিকান মানুষ, যেভাবে আমেরিকান ডিপ স্টেট শেখ হাসিনাকে তাড়ানোর চেষ্টা করেছে, এরা ছাত্র আন্দোলনের নামে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, মৌলবাদীদেরকে মাথাচাড়া দিয়ে একেবারে দেশটাকে ধ্বংস করে দেওয়ার পথে নিয়ে গেছিল, ঠিক সেভাবেই ইউনূস সাহেব আপনি সতর্ক হন। এই দেশটা একদম ঠিক বলেছেন, বাংলাদেশটা শুধুমাত্র সংখ্যাগুরুদের নয়, সংখ্যালঘুদেরও। বাংলাদেশটা হিন্দুদের, বাংলাদেশটা বৌদ্ধদের, বাংলাদেশটা খ্রিস্টানদেরও। এবং তারা যদি আতঙ্কে, ভয়ে বিএসএফ এর কাছে গিয়ে অনুরোধ করে যে আমাদের একটু ওপারে নিয়ে যান, আমরা পাচ্ছি না, হাঁটু অবধি, কোমর অবধি জলে, তাদেরকে ভারত বলছে অনুপ্রবেশকারী, তারা বলছেন আমরা হিন্দু, আমাদের মেরে ফেলবে। এই ছবি যখন ভাইরাল হয়, ইউনূস সাহেবরাও খুব ভালোভাবে বোঝেন যে যতই হয়তো তারা বলুন হিন্দুদের লাইফ ম্যাটার করে, এটা যদি রাষ্ট্রসংঘে এই ছবি চালিয়ে দেয় ভারত বা অন্য কোনো দেশ, তাহলে ইউনূস সাহেবদের লজ্জা হবে। এবং ঠিক সেই কারণে মৌলবাদীদেরকে ট্যাকল করতে ইউনূস সাহেবকেই হবে এবং সংখ্যালঘুদেরকে মাথা উঁচু করে সমমর্যাদায়, সম অধিকারে বাঁচাতে ইউনূস সাহেবকেই এগিয়ে আসতে হবে। পারবেন কি? আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখব বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে, কি নিদারুণ দুর্দশায় পড়ে বিএসএফকে হাত জোড় করে কোমর জলে বলছেন আমাদেরকে ওপারে নিয়ে যান। দেখি।